আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। এতদিন শুনেছিলাম যে রেজিম চেঞ্জের জন্য আমেরিকা $29 মিলিয়ন খরচ করেছিল, কিন্তু 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, যার মধ্য দিয়ে রেজিম চেঞ্জ করা হলো, তার পুরো বাজেট কি ওই $29 মিলিয়ন ছিল, নাকি এর বাইরেও অনেক টাকা খরচ করা হয়েছে? আজকে সেই বিষয়ে একটা চমকপ্রদ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আজ ঐতিহাসিক 7ই জুন 1966 সালের এই দিনে বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেছিলেন। এই 6 দফা ঘোষণার মধ্য দিয়েই আসলে বাংলাদেশের 71 সালে যে স্বাধীনতাটা আমরা অর্জন করেছিলাম তার বীজ রোপিত হয়েছিল বলা যায়। এই 6 দফার পথ ধরে, এটাকে যে কারণে বলা হয় স্বাধীনতার সনদ বা মুক্তির সনদ, এই 6 দফার পথ ধরেই ইতিহাসের ধারাবাহিকতায় 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং ধারাবাহিক আন্দোলন সব মিলিয়ে আমরা 1971 সালে রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি বাংলাদেশ পেয়েছিলাম। আজকে এই ঐতিহাসিক দিনটির কথা আপনাদের সামনে স্মরণ করছি, সেই সাথে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে একটি স্বাধীনতা, একটি ভূখণ্ড উপহার দিয়ে গিয়েছিলেন। যাই হোক, যেটা নিয়ে শুরু করছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে গত 2 সপ্তাহ আগে আমি এই রূপান্তরের সত্যে আমেরিকার যে 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ঢাকায় যে অনুষ্ঠানটি হয়েছিল, যে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী, বিএনপির নেতা আমির খসরু চৌধুরী, সেই অনুষ্ঠানে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সাথে দেখা হয়েছিল। তারেক রহমান সেখানে প্রোটোকল ছাড়া এমনি গিয়েছিলেন এবং সেখানে ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপস্থিতিতে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে একটি মিটিং হয়েছিল। এবং আপনাদের আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস যখন ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে ছিলেন, তিনি সরকারি বেশ কিছু অর্থ, বেশ বড় অঙ্কের অর্থ তিনি গ্রামীণ ব্যাংক এবং নানান প্রতিষ্ঠানের নামে ডোনেট করে গিয়েছিলেন, যে সরকারি তহবিল থেকে এই টাকাগুলো গ্রামীণ ওইসব প্রতিষ্ঠানে যাবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে ডক্টর ইউনূস ওই টাকাগুলো গ্রামীণের ফান্ডে ট্রান্সফার করে যেতে পারেননি। সেহেতু তারেক রহমানের কাছে এই মে মাসের অনুষ্ঠানে ডক্টর ইউনূস সেই টাকাগুলো যাতে দ্রুত গ্রামীণের বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় সেই জন্য অনুরোধ করেছিলেন। কারণ 30শে জুনের পরে যদি টাকা আনস্পেন্ড থাকে, খরচ না করা হয়, তাহলে সেটা সরকারের কাছে ফিরে যায়। এখন ডক্টর ইউনূস কেন এত টাকা গ্রামীণের প্রতিষ্ঠানে, নিজের তো অনেক টাকা নিয়েছে, নিজের কর মওকুফ করেছে, সেটা আপনারা জানেন, কিন্তু কিসের টাকা গ্রামীণের ফান্ডে তিনি সরকারের টাকা নিতে চেয়েছিলেন, কেন নিতে চেয়েছিলেন, সেটি আমরা আজকে জানতে পেরেছি এবং খুবই চমকপ্রদ একটা তথ্য। সেটা হলো যে ওই যে $29 মিলিয়ন কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমেরিকা রেজিম চেঞ্জের জন্য খরচ করেছে, এটা আসলে একটা সামান্য অংশ। আমেরিকা $29 মিলিয়ন দিয়ে দীর্ঘদিন ধরে গুড গভর্নেন্স, ডেমোক্রেসি এসব বিষয়ে ট্রেনিং করা, সেমিনার করা, আবার ইনফ্লুয়েন্সারদের ফান্ডিং করা, এভাবে $29 মিলিয়ন আমেরিকা খরচ করেছে। কিন্তু রেজিম চেঞ্জে আরো অনেক বেশি টাকা খরচ হয়েছে এবং এটি কেবলমাত্র 2024-এর জুলাই আগস্টের ঘটনা নয়, এটা অনেক আগে থেকে এটা নিয়ে কাজ করছে। একের পর এক লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে। এই টোটাল রেজিম চেঞ্জে যত খরচ হয়েছে তার 72% টাকা ডক্টর ইউনূস তার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দিয়েছে। বিশেষ করে এই যে লবিজ, বিদেশি রাষ্ট্রনায়কদের সাথে ফোন করে তাদের কনভিন্স করা, তো প্রচুর লবিস্ট ফার্ম তিনি নিয়োগ করেছেন এবং 72% টাকা ডক্টর ইউনূস খরচ করেছেন। আর একজন উপদেষ্টা 2% খরচ করেছেন, 74% টাকা এই ইউনূস এবং তার এক উপদেষ্টা দিয়েছেন। ডক্টর ইউনূস এই টাকা দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে যখন
দায়িত্ব দেওয়া হলো চিফ অ্যাডভাইজারে, তখন তাকে বলা হয়েছিল কম পক্ষে 5 বছর তিনি ক্ষমতায় থাকবেন, অর্থাৎ 2029 পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন, এর বেশিও থাকতে পারেন। এবং যে কারণে একটা ক্যাম্পেইন কিন্তু চলতো যে স্যার আপনি 5 বছর থাকেন, স্যার আপনি 10 বছর থাকেন, এবং নিজেও নির্লজ্জের মতো এটা বারবার বলেছেন। কিন্তু যেহেতু তিনি থাকতে পারেনি, 5 বছর থাকতে পারেনি, মাত্র 1.5 বছরের মাথায় চলে গেছে, তাই তার যে বিনিয়োগটা ছিল সেটা তার মোটামুটি লস হয়ে গেছে। এবং এই টাকাগুলো তো আসে গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এই ইনুস সেন্টার, গ্রামীণ ফ্রান্স, গ্রামীণ আমেরিকা, এসব নানান জায়গার থেকে টাকাগুলো তিনি নিয়েছিলেন যে 5 বছর ক্ষমতায় থেকে তিনি পোষায় দিবেন, কিন্তু টাকাটা তিনি পুষিয়ে দিয়ে যেতে পারেননি। এই জন্য তিনি এই গ্রামীণের আভ্যন্তরীণ একটা চাপের মধ্যেও নিজে পড়েছেন। তাছাড়াও এই বিনিয়োগ তো তার লস, তিনি তো লস বলে কিছু বোঝেন না, যেখানে লাভ সেখানেই ডক্টর ইনুস। তাই ডক্টর ইনুস তারেক রহমানকে বলেছেন এই টাকাগুলো যেন জুনের আগে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে ডক্টর ইনুসের আরো ডেভেলপমেন্ট হলো, বিশেষ করে গ্রামীণ ফ্রান্স, তারা এই মুহূর্তে পাগল হয়ে গেছে। ডক্টর ইনুসকে জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচন করিয়ে জিতিয়ে আনতে হবে, এই লক্ষ্যে তারা কিন্তু ব্যাপক লবিং শুরু করে দিয়েছে। এবং তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকার যেমন ডক্টর খলিলকে সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন দিল, তাকে নির্বাচনে জিতবার জন্য সহায়তা করলো, ডক্টর ইনুস শিবিরে কিন্তু এটা নিয়ে একটা ক্ষোভ আছে যে তারেক রহমানের সরকার ডক্টর ইনুসের জাতিসংঘের মহাসচিব হওয়ার ব্যাপারে এখনো কোনো সিরিয়াসনেস দেখাচ্ছে না। কিন্তু গ্রামীণ ফ্রান্স এবং অন্যান্য গ্রামীণের যে মেকানিজম আছে এবং তার যে আন্তর্জাতিক মিত্র আছে, তাদের ইতিমধ্যেই সে নানানভাবে কনভিন্স করার চেষ্টা করছে যে সে জাতিসংঘের মহাসচিব হতে চায়। আপনারা জানেন যে মহাসচিব হওয়া ছাড়াও তার আরো একটি খায়েশ আছে যে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চান, এবং এরকম একটা আশ্বাস তাকে বিএনপির পক্ষ থেকে সেই লন্ডন মিটিং এ দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যদি আপনি শারীরিকভাবে সক্ষম থাকেন তাহলে বিএনপি আপনাকে রাষ্ট্রপতি পদে বিবেচনা করবে। কিন্তু সেটি এখন তারেক রহমান কিংবা বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা এটি নিয়ে আর ভাবছে না। তো গত পরশুদিন বৃহস্পতিবার তিনি ভ্যাটিকান সিটির পোপকে দিয়ে তারেক রহমানকে ফোন করিয়েছিলেন যেন ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয়। তো পোপ ফোন করলে তো ন্যাচারালি তাকে উইথ ডিউ রেসপেক্ট তার ফোন রিসিভ করা হয়। তারেক রহমান তার ফোন রিসিভ করেছেন, কথা বলেছেন, এবং তারেক রহমান বলেছেন তিনি বিষয়টা ভেবে দেখবেন। তো ডক্টর ইউনূসের এই অবস্থা যখন, এর সাথে যেটা বলছিলাম যে আমি এই চিড়িয়াখানার ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট দিই, কারণ আমার অনেক দর্শক এটা চেয়েছেন। তবে একজন দর্শক কালকে মন্তব্য করেছেন যে আপনার অনুষ্ঠান অনেক সিরিয়াস হয়, এখানে একটা মহিষের আপডেট কেন দেন। কিন্তু এটা কিন্তু সাদামাটা কোনো মহিষ না, এটা ইন্টারন্যাশনালি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা অবস্থান করছে। এবং আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল অধিকাংশ মিডিয়ায় কিন্তু তাকে নিয়ে নিউজ করা হয়েছে, এবং এটি এখন ইরান, রাশিয়া এবং এদের বিরোধী যে আমেরিকা, তাদের মধ্যে একটা মানে যুদ্ধের একটা ইস্যু হয়ে গেছে বলা যায়। এটা সশস্ত্র যুদ্ধ নয়, কিন্তু এটা নিয়ে তো যথেষ্ট ট্রল করেছে আমেরিকাকে যথেষ্ট ট্রল করেছে রাশিয়া এবং ইরান। তো সেই জায়গা থেকে আমরা, এবং এই ডোনাল্ড ট্রাম্পের জন্য ব্রেন ক্রিস্টেনসনের স্পেশাল অ্যাসাইনমেন্ট ছিল, 2 রাত সে ঠিকমতো ঘুমাইতে পারেনি। কেন এই ডোনাল্ড ট্রাম্পের যদি কোনো ক্ষতি হয়, সে যদি মারা যায়, তাহলে এটা নিয়ে আবার রাশিয়া ইরান নতুন করে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে একটা পলিটিক্স করবে। সো ইটস নট অ্যান ইজি অর ইটস নট জাস্ট এ ফান। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা যখন বলেছি যে ডোনাল্ড ট্রাম্প অবহেলার শিকার, তখন কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষের টনক রয়েছে। তারা এখন বলতেছে যে না, ডোনাল্ড ট্রাম্পকে অযত্ন অবহেলা করা হচ্ছে না, এটা সোশ্যাল মিডিয়ার গুজব। এবং তারা এখন 2টা ফ্যান লাগাইছে, আবার তাকে গোসল করতেছে। আমি একটা ছবি দেখিয়েছিলাম গতকাল যে তার উপর কাক বসেছে, সেটারও তারা একটা ব্যাখ্যা দিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্পের এই আপডেট আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করি। বলেন তো দেখি, পাটপাড়ি কোন পর্যায়ে গেলে পরে মানুষ এমন খবর ছড়াতে পারে যে এই বাংলাদেশে খুনি, অত্যাচারী, ব্যর্থ এবং লাগামহীন স্বার্থপরতার শাসন চালিয়ে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা ক্যারেক্টারকে জাতিসংঘের মহাসচিব করা হবে?
শোনেন, জাতিসংঘ তো কানা হয়ে যায়নি। এই সংঘটা নিয়ে এমনিই নানান প্রশ্ন, সারা পৃথিবীতে জাতিসংঘের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে। এরা খালি শুনে, এরা খালি মিটিং করে, পৃথিবীতে শান্তি আনার ক্ষেত্রে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করেনি। জাতিসংঘ আমেরিকার একটা এজেন্ডা বাস্তবায়ন সংস্থা। আমেরিকা ছোটা ঘোড়ায় শুধুমাত্র ভেটো পাওয়ার থাকার কারণে জাতিসংঘ দিয়ে কোনো দেশ দখল করতে পারে না বা যুদ্ধ লাগাতে পারে না। ইউনূস যদি জাতিসংঘের মহাসচিব প্রস্তাব আসে, আমেরিকা যদি চায়ও, তাহলেও কি রাশিয়া বা চায়না তারা ইউনূসকে সমর্থন দিবে, যে আমেরিকার এরকম স্বীকৃত দালাল? আর আমেরিকা তো একবার যাকে ব্যবহার করে তাকে ছুঁড়ে ফেলে দেয়। ইউনূসকে বাংলাদেশ দিয়ে যা ব্যবহার করার করে নিয়েছে, এখন আমেরিকা যে তার উপর থেকে তার ছায়াটা তুলে নিয়েছে, তার আশীর্বাদ তুলে নিয়েছে, তো অনেকগুলো দৃষ্টান্ত আমাদের সামনে আছে। সবাই জানে, একটা ওপেন সিক্রেট, যে ডিপ স্টেট এখন আর ইউনূসের কোনো প্রয়োজন নেই। ডিপ স্টেট ইউনূসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রথমে ছড়ানো হলো বাংলাদেশে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবে। অনেকে আমরাও মাঝে মধ্যে টুনটান শুনতে পাইতাম। এখনো সে নাকি এই চেষ্টাই করে, এই খায়াস রাখে, যে কারণে তারেক রহমানের সাথে সে নমনম করে চলে। দেখেন, ইউনূস সরকারের অপশাসন, দুঃশাসন, হামে শিশু মৃত্যু, আমেরিকার সাথে দালালি চুক্তি, দুর্নীতি, ইউনূসের একা যত স্বার্থ হাসিল করা, নিজের ট্যাক্স মওকুফ করে নেয়া, নিজের সাজা মওকুফ করে নেয়া, দীর্ঘদিনের শুল্কমুক্ত সুবিধা নেয়া, এইসবের এবং তার উপদেষ্টা পরিষদের সীমাহীন দুর্নীতি ও নিয়মের বিচার না করে, বিচার হতে না দিয়ে বিএনপি এর মধ্যে প্রশ্নের মুখে আছে। আর যদি কোনো কারণে, কোনোভাবে, কোনো হিসাবে ওই খলিলের মতন ইউনূসকে রাষ্ট্রপতি আসনে বসিয়ে দেয়, তাহলে এই বিএনপির আর ভবিষ্যতের দিকে তাকাইতে হবে না। বাংলাদেশ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চিন্তা করবে না, কারণ ইউনূসের মতো অজনপ্রিয়, কুখ্যাত, দেশবিরোধী একটা মানুষকে, আমার যতটুকু ধারণা, বিএনপির মতো একটা জনগণের দল, তারা রাষ্ট্রপতি আসনে বসাতে চায় না। বাংলাদেশের পত্রপত্রিকাকে ইউনূস সেন্টার, ইউনূসের গ্রামীণ, এরা এজেন্ডা হিসেবে যে খবরটা ছড়াচ্ছে গত কিছুদিন ধরে, খুব চাইলেই আপনার এজেন্ডা বাস্তবায়ন করা কি সহজ হবে? বাংলাদেশের পত্রপত্রিকাকে এই খবরটা খাওয়াচ্ছে। জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে কি দেখা যেতে পারে ডক্টর ইউনূসকে? প্রশ্নবোধক। এবং এই খবরটা আপনি যখন পড়বেন, আমি সবটা পড়বো না আপনাদের সামনে, আপনি লাইনে লাইনে দেখবেন সূত্র বলেছে, সংশ্লিষ্ট সূত্র বলেছে, কূটনৈতিক সূত্র বলেছে, এই ধরনের তথ্য, কিন্তু এর বাইরে কিছু নাই। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 31 ডিসেম্বর। এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের নাম ঘুরছে। সেই আলোচনায় নোবেলজয়ী ও বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও আনুষ্ঠানিকভাবে উঠে এসেছে। আমি যখন আনুষ্ঠানিকভাবে পড়লাম, তখনই আমার মনোযোগ গেল যে আমি কোন অনুষ্ঠানে আয়োজন হয়েছে সেটা একটু পড়ি। পুরো রিপোর্ট পড়ে আমি সে অনুষ্ঠানের কোন আনুষ্ঠানিকভাবে ইউনূসের নাম প্রস্তাব হয়েছে সেটা পাইনি। জাতিসংঘের মহাসচিব নির্বাচনে আনুষ্ঠানিক প্রক্রিয়া সাধারণত চলতি বছর মেয়াদের শেষ বছরে গতি পায়। সাধারণ পরিষদের 80তম অধিবেশন থেকেই পরবর্তী মহাসচিব নির্ধারণ নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি এবং বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে একটি আলোচিত নাম করে তুলেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি ও গ্রহণযোগ্যতা বিবেচনায় তিনি বৈশ্বিক নেতৃত্বের উপযোগী ব্যক্তিত্ব, এমন আলোচনা নতুন নয়। এবং সেখানেও বলা হয়েছে, কূটনৈতিক সূত্র বলছে, আমার কি ধারণা জানেন, পুরো আন্ডা হবে। ইউনূসের পচন শুরু হয়েছে, পচতে পচতে সে শেষ হয়ে যাবে, তার যে বয়স হয়েছে। আর বড়জোর যদি হয় বাংলাদেশে, শেখ হাসিনা যদি ফিরে আসে, তাহলে মৌকা মতো পাইলে 14 শিখের ভেতরে তার বাকি জীবনটা কাটবে। আপনার টাইটেল আওয়ামী লীগের পিছু লাগলো কেন? এটা আওয়ামী লীগের জন্য তো লাভ। প্রথম আলো এবং ডেইলি স্টার সহ এখনকার যারা মেইন স্ট্রিমে যারা আছেন, যারা লালবদর সংবাদপত্র, শুধু মানুষ তো লালবদর না, অনেক প্রতিষ্ঠানে তো লালবদর, তার মধ্যে সংবাদপত্রগুলো তো অনেক লালবদর ছিল। সংবাদপত্র লালবদরের ভূমিকা পালন করছে, সেই তার মধ্যে প্রথম আলো একটা। সো আওয়ামী লীগের পিছু লাগবে, এটাই তো স্বাভাবিক। এবং এটা আওয়ামী লীগের পিছু লাগলে আওয়ামী লীগের জন্যই তো লাভ, আওয়ামী লীগের জন্য ক্ষতির কিছু না। তো
আমি তো মনে করি যে প্রথম আলো যত বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে লাগবে, আওয়ামী লীগের তত লাভ হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তত বেশি উজ্জীবিত হবে। কারণ ওখানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বা আওয়ামী লীগকে মিনিমাম মানে কি বলে মিনিমাম মর্যাদা দেওয়ার কথাটা চিন্তা করে না। এই তিনজন লেখকের কথা আপনি বলছেন, এই তিনজনের লেখা একজন তো আওয়ামী লীগকে মিনিমাম মর্যাদা দিতে চায় না। আওয়ামী লীগের নেত্রীকে মিনিমাম, যিনি বাংলাদেশ 17 বছর একটানা 15 বছর প্লাস এর আগে 5 বছর মানে 21 বছর উনি দেশ থেকে চালিয়েছেন, এবং 21 বছর ধরে যে 21টা ইট লেগে থাকে, তার মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে তো একটা দুটো ইট লাগছে, তাই না? যারা এটা স্বীকারই করতে চায় না, যারা এটা বুঝতেই চায় না, যারা মনে করে যে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি বড়, তাদের মতামত আওয়ামী লীগের চেয়ে বড়, এই যে তিনজন মানুষ, যাদের অনেক বিজ্ঞ মানুষ, মহিউদ্দিন আহমেদ সারাক্ষণ মিথ্যা কথা বলতে অভ্যস্ত, জাসদের মানে ঘুরায় ফেরায় তাল গাছটা আমার, ঘুরায় ফেরায় বাংলাদেশ স্বাধীন করছে এমন একটা ভাব করে, বাংলাদেশ স্বাধীন করছে সিরাজুল আলম খান, বাংলাদেশ স্বাধীন করছে জাসদ, এরকম একটা ভাব নিয়ে চলেন আমরা। তো সেরকম ভাবের মানুষ। তারপর আপনি আরেকজনের নাম বললেন, আরেকজন কি গবেষক, সে গবেষকরা আমি চিনি না, কিন্তু আরেকজন যিনি আলতাফ, ওনাকে আমি চিনি, নাহিদ যিনি গবেষক, তাকে আমি চিনি না। নাদিম। তো হ্যাঁ, নাদিম, তো ওনাকে আমি চিনি না। তো দুজনকে তো মোটামুটি চিনি। তো এই দুজনের মধ্যে দুজনকে এরা তো নিজেরা লিখেছে তা না, এদেরকে যেটা প্রেসক্রাইব করছে বা বলছে যে আপনার একটা লেখা দেন, তখন ওনারা ওনাদের মনের কথা লিখছেন, কারণ ওনারা তো এই মানসিকতার ওনারা তো সে ধরেন একটা মানুষ যখন করে যে শয়তান নিয়ে কথা বলে, ধরেন শয়তান নিয়ে যখন কথা বলে, তখন তো কোনো না কোনো পর্যায়ে বলে যে শয়তান আল্লাহকে সবচেয়ে বেশি সেজদা দিছিল, বলে না? আল্লাহকে যদি পৃথিবীতে মানে এই আদম সৃষ্টি হওয়ার আগে আল্লাহকে সবচেয়ে বেশি করছে কে, প্রণাম করছে কে, প্রণাম মানে কি আল্লাহকে সেজদা দিছে কে সবচেয়ে বেশি? ইবলিস আলাইহিসসালাম, তাই তো? ইবলিস আলাইহিসসালাম সবচেয়ে, সেই ইবলিস পরবর্তীতে শয়তান হয়েছে। কিন্তু মানুষ এই কথাটা তো সকল ধর্মগ্রন্থের মধ্যে, সকল কিছুর মধ্যে আছে, ইবলিস মিয়া আল্লাহর সবচেয়ে বড় ভক্ত ছিল, বলে না? তো ইবলিস আলাইহিসসালামকে যেখানে মানব জাতি একটু হইলেও জায়গা দেয় যে আল্লাহকে সবচেয়ে বেশি সেজদা দিচ্ছে, আল্লাহর নামে সবচেয়ে বেশি বন্দনা করছে কে? ইবলিস আলাইহিস সালাম। এই মানুষগুলোর মধ্যে সেইটুকুই নাই যে ইবলিসকে, উনি ইবলিস মনে করতে পারেন ইবলিস আল্লাহ পরবর্তীতে খারাপ। শেখ হাসিনারও ধরেন এরকম অনেক খারাপ তাদের দৃষ্টিতে, তাদের দেশে শেখ হাসিনা ইবলিস আলাইহিস সালাম, কিন্তু শেখ হাসিনা কি এরকম একটা কাজ করে নাই? করছে কিনা বলেন? কিছু একটা করছে, যে 21 বছর যিনি ক্ষমতায় ছিল তিনি এই কিছু না কিছু তো করছেন, সেটা বলতে পারে না, এটা বলতে পারে না, তাদের কারণে দিলের মধ্যে এই জিনিসটা নাই। এরা হইলো বুঝছেন ওই যে বলে না কি বলে, এদের দিলের মধ্যে মানে নাই, মনুষ্যত্ব জিনিসটা নাই। কারণ আল্লাহ ধর্ম যে যারা ফলো করে তাদের মধ্যে কিন্তু কিছু হলো মনুষ্যত্ব আছে, তারা ইবলিসকে এই নিয়ে একটি প্রশংসা করে যে উনি আল্লাহকে সবচেয়ে বেশি বন্দনা করছিল। সেখানে কিছুই করে নাই। এই লোকগুলি কিন্তু 21 বছর এই বাংলাদেশে হাওয়া বাতাস খাইছে। 3 বেলা ভাত, ধরেন বেশি বেলা খাই নাই, 3 বেলা যে খাবারগুলো খেয়েছে সেই খাবারগুলো তার টেবিলে আসার জন্য তার যেমন পরিশ্রমের প্রয়োজন ছিল, তেমনি এই পরিশ্রমের জায়গাগুলো তৈরি করার ক্ষেত্রে বা পরিশ্রমের জায়গাগুলো ঠিক রাখার ক্ষেত্রে কিন্তু একটা সরকারের ভূমিকা আছে। সেই সরকারের কে ছিল 21 বছর ধরে এনারা ছিলেন, এইটুকু স্বীকার করবে না এরা। বাংলাদেশের বাতাস থেকে যে অক্সিজেন নিচ্ছে এটা স্বীকার করবে না। এই লোকগুলি তো আর এক একজনের মানে মহিউদ্দিন সাহেবের কথা বললে তারা অনেক কথা আপনি বলতে পারেন, যিনি দেখবেন যে সব সময় কেউ মারা গেলেই বলে যে আমার সাথে ওনার অনেক অভিজ্ঞতা আছে, আমি ওনারা নিয়ে লিখবো। যে তোফায়েল ভাই সম্পর্কেও কিন্তু লিখছে, আর তোফায়েল ভাইয়ের সঙ্গে লিখছে, দেখা হয়েছে, এবং অনেক কিছু বাকি রয়ে গেছে। কোনগুলো বাকি রয়েছে? মিথ্যা কথাগুলি বাকি রয়েছে, যে মিথ্যাচার করতে হবে সেই মিথ্যাচারগুলো লেখার জন্য ওনার বাকি আছে। সমস্ত এই পর্যন্ত যতজন মারা গেছেন আপনি খেয়াল করে দেখেন, অনেক নাম পরিচিত অনেকজন মারা গেছেন, প্রত্যেকের সাথে ওনার একটা সম্পর্ক আছে, এবং প্রত্যেকের অনেক কিছু আর লেখা বাকি আছে, এবং সেগুলো উনি লিখবেন, সব মিথ্যা কথা লিখবেন। তো এইসব লোকের নিয়ে আপনার আলোচনা করতে বলেন বিপুল, আমার তো খারাপই লাগে। যারা পৃথিবীর মানব জাতি ইবলিসকে পর্যন্ত এইটুকু ক্রেডিট দেয় যে আল্লাহকে তিনি সবচেয়ে বেশি সেজদা করছিলেন, সবচেয়ে বেশি সম্মান দেখাইতেন, সবচেয়ে ভালোবাসতেন, সকল ফেরেশতার চাইতে সবচেয়ে বেশি উনি করছেন, এইটুকু মানব জাতিকে। এগুলো সে মানব জাতির খন্ডাংশ, এগুলো অন্য কোনো জাত থেকে এগুলা মানব জাতির চেহারা নিয়েছে। অন্য কোনো জাত এরকম নিশ্চয়ই পৃথিবীতে এরকম কোনো জাত আছে যেটা সবসময় খারাপ জিনিস দেখে, খারাপ ছাড়া তার মানে সারাক্ষণ আপনার হয় না
কুকুর যেমন ঘু পাইলেই খায়, এরা ঘু ঘু খায়, এগুলি আসলে বেসিক্যালি এরা বাংলাদেশের মানুষের মানে একটা প্লেটের মধ্যে ঘু নিয়ে বসে থাকে, দুর্গন্ধটা এদের এদের অক্সিজেন। তা না হলে যে এই লেখাগুলো আপনি আপনি লেখাগুলো আমাকে বলছেন, দেন হেডলাইনগুলো যদি আপনি বলেন, যে কি লিখছেন, নিষিদ্ধ দল টক অফ দ্য টাউন, খুব হাতের মধ্যে লাগছে, মানে খুব ওনাদের গায়ের মধ্যে লাগছে যে আওয়ামী লীগের কেন, যে এই লোকটি কিন্তু আওয়ামী লীগের নামটা কিন্তু নেয় না, না। নিষিদ্ধ দল, এই দল সেই দল, কারণ উনি বলতে চাইবেন কি, যদি ওনাকে কেউ ধরে বলবেন কি সরকারের আইনে আছে যে এই দল নিষিদ্ধ, তার নাম তো নিলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দেবে, নাম নেয় না। ওনার নাম না নিলে কি আসে যায় আওয়ামী লীগের, কি আসে যায় বলুন তো? তারপরে ধরেন কি টক অফ দ্য টাউন উনি করলেন, টক অফ দ্য টাউন না, উনি Talk কেন of the এটাকে টক অফ দ্য কান্ট্রি, উনি কি টক অফ দ্য টাউন বলছেন না টক অফ দ্য, আমরা এটা টক অফ দ্য কান্ট্রি বলছেন, ঠিক আছে? তো ওনার কিন্তু এটা কষ্ট লাগতেছে, পুরো লেখাটার মধ্যে যদি আপনি বলেন, এই লেখাটার মধ্যে আপনি যদি পাবেন সেটা হলো দেখেন, তার এই লেখার প্রেক্ষিতে একজন একটা কমেন্ট করেছে, লিখেছে, বলছে কি জানেন, পুরো লেখায় আওয়ামী লীগের নাম নেয়নি,